আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে স্বৈরাচারী হাসিনার বিচার শুরু। ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত। নোয়াখালীতে পানিবন্দী ৬৪,০০০ পরিবার, প্রস্তুত ৪৬৬টি আশ্রয় কেন্দ্র। প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের ১ ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না নবীন সৈনিকদেরকে বিজিবি ডিজি। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সালমা ইসলাম। ট্যাগিং এর নামে হয়রানি বন্ধ হোক, ইসলামী বিশ্ববিদ্যালয় নাহিদ ইসলামের আহ্বান। নিঃশর্ত ক্ষমা চাইছেন এনবিআর এর কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য নির্মাণ হবে ১৫৬০ ফ্ল্যাট, ব্যয় ১৩৪৪ কোটি টাকা। বাগেরহাটের পানিতে নিমজ্জিত সবজি ক্ষেত ও আমন বীজতলা, পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ আজ শুরু। সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এবং জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক গ্রেফতার রয়েছেন। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে গত ৭ জুলাই ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। মামলায় হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি। আসামিদের মধ্যে হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ একথা বলেন। নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইসি শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। টানা ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬৪,০০০ পরিবার। জেলার বিভিন্ন উপজেলায় বাড়িঘর, সড়ক ও ফসলের মাঠ তলিয়ে গেছে পানির নিচে। এ অবস্থায় ৪৬৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি বন্ধ থাকায় সাময়িক স্বস্তি ফিরেছে জনমনে। তবে এখনো অনেক এলাকা জলমগ্ন থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৬৮টি পরিবার আশ্রয় নিয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্রে। সদর উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক জানান, টানা বৃষ্টিতে আমাদের ঘর বাড়ি পানি ডুবে গেছে, চারপাশে পানি থই থই করছে। তবে ভোর থেকে বৃষ্টি বন্ধ থাকায় একটু স্বস্তি পাচ্ছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। গত বছরের বন্যায় অনেক ক্ষতি হয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে তাদের জীবন দেবে, তবু দেশের ১ ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০টায় বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে ১০৩তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পদত্যাগ করলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। গতকাল বুধবার রাতে পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের কাছে তার বাসায় এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, যা দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 দোহার নবাবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক সহ যমুনা গ্রুপের চেয়ারম্যান। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ট্যাগ দিয়ে হেনস্থার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বুধবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একজন শিক্ষার্থীর দাড়ি বা টুপি থাকলে কিংবা মুসলমানের পরিচয় স্পষ্ট হলে তাকে শিবির বলে নির্যাতন করা হয়। হিজাব বা নিকাব পড়া ছাত্রীদের ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে অপমান করা হয়। এটা শুধু রাজনৈতিক হয়রানি নয়, মানবাধিকার লঙ্ঘনের শামিল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ ও সংস্কার আন্দোলন ইস্যুতে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। বুধবার আগারগাঁও রাজস্ব ভবনের চেয়ারম্যানের দফতরে পৃথকভাবে 2 দফায় চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ওই সব কর্মকর্তারা ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন। এই কর্মকর্তারা সবাই বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডারের। যে এনবিআর সংস্থার সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন হয়েছিল তার সঙ্গে এরা সবাই যুক্ত ছিলেন। এর আগে মঙ্গলবারও আয়কর ক্যাডারের প্রায় 2 শতাধিক কর্মকর্তা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে দেখা করে একইভাবে নিঃশর্ত ক্ষমা চান। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহতদের জন্য বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর মিরপুর 9 নম্বরে সরকারি জমিতে 1344 কোটি টাকা ব্যয়ে তাদের জন্য 1560টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। 15টি ভবনের এই প্রকল্প জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। নকশা অনুযায়ী 1250 বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে 2টি শয়নকক্ষ, একটি ড্রয়িং রুম, একটি লিভিং রুম, একটি খাবার কক্ষ, রান্নাঘর ও 3টি টয়লেট থাকবে। এছাড়া একটি কক্ষ থাকবে শুধু আহত ব্যক্তির জন্য যিনি পঙ্গু বা দৃষ্টিশক্তি হারিয়েছেন। ওই কক্ষে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের জন্য আলাদা 2টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পাবে চলতি মাসেই। 2টি প্রকল্পই 2029 সালে শেষ হবে। টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। হাঁটু পানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিতে নিমজ্জিত রয়েছে সবজি ক্ষেত ও আমন বীজতলা। বুধবার সরেজমিনে দেখা যায় শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা পিটিআই মোড়, কারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলার ডাকঘরের সামনে বাসাপাটি মিঠাপুকুর পার মোড়, পৌরসভার পাশের এলাকা, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, সড়ক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ অনেক জায়গায় হাঁটু পানি জমে আছে। এছাড়া অনেক দোকান ও বাসা বাড়িতে পানি উঠে গেছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স 2য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার হলের কারণে উল্লিখিত 2টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত 3 জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্য অনুরোধ করা হচ্ছে।
পাল্লেকেলেতে আজ শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ৩ ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। এবারের সফরে এখনও সিরিজ জয় খুঁজে ফিরেছে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি ড্র করে শুরুটা ভালোই করেছিল, তবে দ্বিতীয় ম্যাচে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজেও দেখা যায় ব্যাটে বলে ছন্দহীনতা, ফলে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া। টি-20 সিরিজ তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বাংলাদেশের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। এবারের সিরিজের এক বিশেষ দিক হলো নেতৃত্বে পরিবর্তন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ২ ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু সফরে যাওয়ার আগে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব ওঠে মেহেদী হাসান মিরাজের কাঁধে। টেস্ট সিরিজের পরে দায়িত্ব ছেড়ে দেন শান্তর পরে টি-20 অধিনায়ক লিটন দাস। টেস্টে এখনও নির্ধারিত হয়নি কেউ। নেতৃত্বের এই অস্থিরতা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা অনেকের। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলের সম্পত্তি কিনতে পারবেন। সৌদি সরকার সম্প্রতি এই সংক্রান্ত একটি নতুন আইন পাশ করেছে। এর আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদির নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে। প্রথম ধাপে যেসব এলাকায় বিদেশিদের সম্পত্তি কেনা অনুমোদিত হবে তার মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, আরও কিছু নির্ধারিত অঞ্চল যেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। তবে মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে। এসব অঞ্চলে বাড়ি কিনতে হলে বিশেষ অনুমোদন লাগবে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের স্পষ্ট সমালোচক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্যাতনের নথিপত্র প্রকাশের জন্য ফ্রান্সেসকা আলবানিজের উপর এই নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। আলবানিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা চালানোর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।